পুরো জাতির গণতান্ত্রিক আকাঙ্ক্ষার প্রতিফলনের প্রত্যাশায় আজ বৈঠকে বসছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই বৈঠকের মধ্য দিয়ে সংকট কাটিয়ে রাজনীতিতে নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে বলে মনে করছে বিএনপি। ইমরুল আহসানের রিপোর্ট। একটি বৈঠককে ঘিরে আবর্তিত হচ্ছে বাংলাদেশের আগামীর পথযাত্রা। তাই সবারই কৌতূহলী দৃষ্টি এখন লন্ডনের দিকে। ব্যক্তি সত্তাকে ছাপিয়ে তারা প্রতিনিধিত্ব করছেন 18 কোটি মানুষের স্বপ্ন ও সম্ভাবনাকে। সংস্কার, নির্বাচন সহ চলমান নানা ইস্যুতে বিএনপি ও অন্তর্বর্তী সরকারের মধ্যে যখন টানাপোড়েন চলছে, তখন লন্ডনের এই বৈঠক আশাবাদী করে তুলেছে দেশবাসীকে। মেজর পলিটিক্যাল ইভেন্ট এবং আমার মনে হয় যে এখন এই সময়ের মধ্যে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট ইভেন্ট। সাক্ষাৎকারটা হলে নতুন ডাইমেনশন সৃষ্টি হতে পারে, সম্ভাবনা অনেক আর কি। এখন এটা নির্ভর করবে আমাদের নেতৃবৃন্দের উপরে যে তারা এটাকে কিভাবে সেই সম্ভাবনার দিকে নিয়ে যাবেন। দলের তরফ থেকে আমরা আমাদের অ্যাক্টিং চেয়ারপারসনকে সম্পূর্ণ যেটাকে বলে যে অথরিটি দিয়েছি এবং তার সাফল্য প্রার্থনা করেছি এই সাক্ষাৎকারে। বিএনপির মহাসচিব বলেন, দুই নেতার প্রথম এই সাক্ষাতের গুরুত্ব অনেক। আগামী নির্বাচনের সময়সীমা, তারেক রহমানের দেশে ফেরা সহ প্রাসঙ্গিক সব বিষয়ে আলোচনা হবে বৈঠকে। আমি সবসময় পজিটিভ দিকটাই দেখতে চাই, ব্রাইট দিকটাই দেখতে চাই। তাতে করে আমি এই একটা সুযোগ সৃষ্টি হয়েছে যেটাতে অনেক সুযোগ তৈরি হতে পারে এবং সেই সুযোগগুলো তৈরি করার একটা সুযোগ এসছে আমাদের দুই নেতার। তারেক রহমান খুব শীঘ্রই দেশে ফিরবেন বলে আশা করছেন মির্জা ফখরুল। নিশ্চয়ই দেশে ফিরবেন, অবশ্যই দেশে ফিরবেন, শিগগিরই ফিরবেন। বৈঠককে সামনে রেখে বুধবারই লন্ডনে উড়ে গেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। ইমরুল আহসান, এনটিভি নিউজ, ঢাকা। বাড়ির সামনের জায়গা দখল করে দেয়াল নির্মাণ করে দুটি পরিবারের যাতায়াতের পথ বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে দিনাজপুরের বিরামপুরে জাতীয় পার্টির নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান মুস্তাফিজুর রহমানের বিরুদ্ধে। প্রশাসনের কাছে গিয়েও কোনো লাভ হয়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের। হিলি প্রতিনিধি জাহিদুল ইসলাম জাহিদের পাঠানো রিপোর্ট। এক সময়ের জনপ্রতিনিধি, অথচ জনতার সেবক নয়, এখন তিনি জনদুর্ভোগের কারণ। তারই নির্দেশে অবৈধভাবে জায়গা দখল, বন্ধ হয়েছে ড্রেনের লাইন, যাতায়াতের পথ। বাড়ির উঠানে এখন জলাবদ্ধতা, নানা সমস্যায় জর্জরিত অনেকটা বন্দী মানবেতর জীবন দুটি পরিবারের। বিরামপুর পৌর শহরের ইসলামপাড়ার এই জায়গাটি খালি ছিল দীর্ঘদিন। মালিক পৌর কর্তৃপক্ষ না ব্যক্তি মালিকানাধীন জানা ছিল না কারো। 5 আগস্টের পর জায়গাটি দখল করে নেয় জাতীয় পার্টি নেতা সাবেক ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান। রাতারাতি দেয়াল তোলা হয়, অথচ ভুক্তভোগীদের দাবি তারা এখানে বসবাস করে আসছেন 50 বছর ধরে। উনি এখানে মনে করেন পাঁচিল দিল 2 শতক জায়গা, মানে 2 শতকেরও বেশি জায়গা দখল করে নিয়ে পাঁচিল দিল এবং আমাদের যে রাস্তাতে আমরা বের হতাম সে রাস্তা বন্ধ করে দিল। উনি প্রভাব খাটায় আমাদের যে প্রতিবেশী সবাইকে উনি জিম্মি করে রাখছে। আমরা ওনার অত্যাচারে কোনো স্বাভাবিক কাজ করতে পারতাম না। দখল করার পরও বিন্দুমাত্র অনুশোচনা নেই ফ্যাসিস্ট চেয়ারম্যানের। উল্টো জায়গা তারই বলে দাবি করেন। ভাঙ্গে দিব না আরো বড় করব সেটা সময় কথা বলবো, এত আর কিছু নেই। তবে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিল উপজেলা প্রশাসন। জীবন কুমার শীল আমার কার্যালয়ে আসলে আমি এরপরে শুনানি গ্রহণপূর্বক বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়ার জন্য পরামর্শ দেব। অবৈধভাবে নির্মিত সীমানা প্রাচীর ভেঙে অনেকটা অবরুদ্ধ ভুক্তভোগী পরিবারটির চলাচলের পথ উন্মুক্ত করার দাবি এলাকাবাসীর। এনটিভি নিউজ ডেস্ক। নিষেধাজ্ঞা উঠে যাওয়ার প্রথম দিনে পটুয়াখালী কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের ট্রলারে ধরা পড়ল 43 মণ ইলিশ। ট্রলারের মাঝি ইউনুস মিয়া জানান, বুধবার মধ্যরাতে 19 জন জেলে সহ তারা গভীর সাগরে ইলিশ শিকারে যান। পায়রা বন্দর এলাকায় জাল ফেলার পর উঠে আসে 43 মণ ইলিশ। গতকাল আলিপুর মৎস্য অবতরণ কেন্দ্রে মাছগুলো নিয়ে আসা হয়। পরে নিলামে 20,62,000 টাকায় মাছগুলো বিক্রি করা হয়। ইলিশ শিকারে সরকারের 58 দিনে সরকারি নিষেধাজ্ঞা শেষ হয় বুধবার গভীর রাতে। মৎস্য কর্মকর্তারা জানান, সঠিকভাবে নিষেধাজ্ঞা পালন করায় মাছের সুষ্ঠু প্রজনন হয়েছে। এ কারণে জেলেদের জালে এবছর বেশি ইলিশ ধরা পড়ছে। সীমান্তে কিছুতেই বন্ধ হচ্ছে না বিএসএফ এর পুশিন। এবার ময়মনসিংহ সীমান্ত থেকে
নারী শিশুসহ 9 জনকে পুশিন করা হয়েছে। বিজিবি জানায়, গতকাল বিকেলে ধোবাউড়া উপজেলার মুন্সিপাড়া সীমান্ত থেকে তাদের বাংলাদেশে ঠেলে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পরে স্থানীয়দের খবরে তাদের আটক করে বিজিবি সদস্যরা। এদের মধ্যে 6 জন পুরুষ, 2 জন নারী এবং 1 শিশু। তাদের বাড়ি খুলনা ও ময়মনসিংহ জেলার বিভিন্ন স্থানে। পরে অনুপ্রবেশকারীদের স্থানীয় থানায় হস্তান্তর করা হয়। বিস্তারিত পরিচয় শনাক্তের পর তাদেরকে স্বজনদের কাছে তুলে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। ঈদের ছুটিতে এখনও পর্যটকের ঢল কুয়াকাটা সমুদ্র সৈকতে। নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করছেন তারা। কংক্রিটের দেয়ালে ঘেরা ব্যস্ত শহুরে জীবনে ফিরে যাওয়ার আগে প্রকৃতির সান্নিধ্যে সাগর জলে গা ভাসাচ্ছেন উচ্ছ্বসিত পর্যটকরা। কেউ বা পরিবার কিংবা প্রিয়জনকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন সৈকতে। নির্মল আনন্দে মেতেছে শিশুরাও। শুধু 0 পয়েন্টই নয়, গঙ্গামাতি, ঝাউবাগান, সুটকিপল্লী সহ পর্যটন স্পটগুলোতে ভিড় করছেন ভ্রমণ পিপাসুরা। তাদের নিরাপত্তায় তৎপর টুরিস্ট পুলিশ। এদিকে বুকিং রয়েছে কুয়াকাটার শতভাগ হোটেল মোটেলে। হুট করে ওয়ানডে অধিনায়কত্ব পেলেও দায়িত্ব পালনে কোনো সমস্যা হবে না বলে জানিয়েছেন মেহেদী মিরাজ। শ্রীলঙ্কায় তার মূল লক্ষ্য সিরিজ জয়। নিলয় মজুমদারের রিপোর্ট। সিদ্ধান্তটা চমকে দিয়েছিল খোদ মিরাজকেই। বৃহস্পতিবার বিসিবির ভার্চুয়াল মিটিংয়ে ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান নাজুল আবদিন ফাহিম মিরাজকে জানান, ওয়ানডেতে অধিনায়কত্ব দায়িত্ব দেওয়া হবে এই অলরাউন্ডারকে। মিরাজ রাজি হলে হুট করেই পরিবর্তন করা হয় ওয়ানডে অধিনায়ক। ফলে শ্রীলঙ্কা যাওয়ার আগে টেস্ট ও ওয়ানডে অধিনায়ক হিসেবে শান্ত দুপুরে সংবাদ সম্মেলন করলেও সন্ধ্যার মধ্যেই হারান ওয়ানডে অধিনায়কত্ব। এমন ঘটনা প্রবাহের প্রভাব দলে পড়বে কিনা এমন প্রশ্নে মিরাজ জানান, অধিনায়কত্ব কে করছেন তা এতটা গুরুত্বপূর্ণ নয়, জয় পাওয়াটাই মূল লক্ষ্য। ওর সাথে হয়তো ডিসকাস করেছে বা কি করেছে, হয়তো টেস্ট টিম নিয়ে ডিসকাস করেছে, ওডিআই করেছে কিনা আমি ওই রকমভাবে করতে পারবো না। বাট আমাকে যেটা আমি কালকে হয়তো আমাকে বলেছে, আমাদের ফাহিম স্যার যখন ছিলেন এখানে আমাকে ডেকে নিয়ে বলেছিলেন যে তোমাকে এরকম আমরা চিন্তা করছি, দায়িত্ব দিব, কারণ আমাদের খুব তাড়াতাড়ি এই ডিসিশনগুলো নিব, কারণ আমাদের যেহেতু ওডিআই টিমটা আমরা সেট করতে হবে, আমাদের সামনে খেলা আছে, বেশি দূরে নেই সময়টা, সো আমরা ওইভাবে প্ল্যানিং করছি। তখন তিনি আমাকে জানিয়েছেন জিনিসগুলো, প্ল্যানিংগুলো। ওয়ানডেতে এখন পর্যন্ত 4 ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন মিরাজ। 4 ম্যাচে হেরেছে বাংলাদেশ। তবে 1 বছরের জন্য নেতৃত্ব পাওয়ার পর মিরাজের লক্ষ্য শ্রীলঙ্কায় সিরিজ জয়। ফার্স্ট ম্যাচটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। আর যেহেতু আপনি দেখেন যে গত বছর আমরা বেশি ওডিআই ম্যাচ খেলিনি, সো আমাদের জন্য এটা একটা চ্যালেঞ্জ। এর আগে আমরা দেখেন যে যখন ওডিআই ম্যাচ খেলেছি প্রায় বছরে 15-20টাও ম্যাচ হয়েছে। যেহেতু টেস্ট ক্রিকেটের চ্যাম্পিয়নশিপ ছিল, আমাদের ওডিআইটা ওইরকম হয়নি। সো এটা একটা ওডিআই প্লেয়ারদের জন্য একটা চ্যালেঞ্জিং, যে অনেক দিন পর পর খেলা হলে অবশ্যই চ্যালেঞ্জ হবে, বাট আমাদের লক্ষ্য থাকবে অবশ্যই সিরিজ জেতা। তবে কোনো সিরিজ শুরুর ঠিক আগে এমনভাবে নেতৃত্ব বাছাই কতটা যৌক্তিক সেই প্রশ্ন থেকেই যাচ্ছে। নীলা মজুমদার, এনটিভি নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে বৈঠক করতে লন্ডনের পার্ক লেনে ডরচেস্টার হোটেলে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের সাথে রয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং তারেক রহমানের উপদেষ্টা হুমায়ুন। ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক উপলক্ষে ডরচেস্টার হোটেলের সামনে সমাবেশের আয়োজন করেছে যুক্তরাজ্য বিএনপি। ইতোমধ্যে শত শত প্রবাসী নেতাকর্মী উপস্থিত হয়েছেন হোটেলের সামনে। সংস্কার, আগামী জাতীয় নির্বাচন সহ চলমান নানা ইস্যুতে অন্তর্বর্তী সরকার ও বিএনপি নেতাদের মধ্যে যখন টানাপোড়েন চলছে, তখন লন্ডনের এই বৈঠক গুরুত্বপূর্ণ বলে মনে করছেন বিএনপি নেতারা। 2 নেতা একান্তে বৈঠক করবেন এবং এর মধ্য দিয়ে বেশ কিছু বিষয় ইতিবাচক সমাধানের পথ উন্মুক্ত হবে বলে প্রত্যাশা করছেন অনেকে। ফেব্রুয়ারিতে নির্বাচন করার ব্যাপারে প্রায় ঐক্যমত্যে পৌঁছেছে অন্তর্বর্তী সরকার ও বিএনপি। লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকে এই অগ্রগতি হয়। রোজার আগে নির্বাচনের প্রস্তাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জবাবে প্রধান উপদেষ্টা বলেছেন, রোজা শুরুর আগের সপ্তাহেও ভোট আয়োজন করা যেতে পারে, তবে এ সময়ের মধ্যে বিচার ও সংস্কারের পর্যাপ্ত অগ্রগতি প্রয়োজন। ইমরুল আহসানের রিপোর্ট। বহুল প্রত্যাশিত ও আকাঙ্ক্ষিত বৈঠক সুদূর লন্ডনে, যার দিকে চোখ 18 কোটি মানুষের। ডরচেস্টার হোটেলে পৌঁছালে তারেক রহমানকে স্বাগত জানান প্রধান উপদেষ্টা। বৈঠকের আনুষ্ঠানিকতার আগে কুশল বিনিময় করেন দুজনে।
যেখানে প্রকাশ পায় দুই নেতার বিনয়। আমাকে শরীর ভালো আছে, আপনার শরীর ভালো আছে? চলছি, টেনে টেনে চলছি। আমি বুঝতে পারছি, কঠিন অবস্থা। আম্মা সালাম জানিয়ে আমাকে অসংখ্য অনেক সালাম দিন। নির্বাচনের সময়সীমা নিয়ে অন্তর্বর্তী সরকার ও বিএনপির টানাপোড়েনের মধ্যে শীর্ষ পর্যায়ের এই বৈঠকে বরফ গলতে পারে এমন ধারণা আগে থেকেই করছিলেন পর্যবেক্ষক মহল। বৈঠক শেষে হাস্যোজ্জ্বল মুখে হোটেল থেকে তারেক রহমানের বেরিয়ে যাওয়ার এই দৃশ্যই বলে দেয় বৈঠক সফল হয়েছে। পরে যৌথ বিবৃতিতে ঘোষণা আসে নির্বাচন নিয়ে দুপক্ষের সমঝোতার। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার কাছে আগামী বছরের রমজানের আগে নির্বাচন আয়োজনের প্রস্তাব করেন। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও মনে করেন ওই সময় নির্বাচন অনুষ্ঠিত হলে ভালো হয়। প্রধান উপদেষ্টা বলেন, সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে 2026 সালের রমজান শুরু হওয়ার আগের সপ্তাহেও নির্বাচন আয়োজন করা যেতে পারে। সেক্ষেত্রে সেই সময়ের মধ্যে সংস্কার ও বিচারের বিষয়ে পর্যাপ্ত অগ্রগতি অর্জন করা প্রয়োজন হবে। জনাব তারেক রহমান প্রধান উপদেষ্টার এই অবস্থানকে স্বাগত জানান। ডক্টর খলিল জানান, শীঘ্রই নির্বাচনের তারিখ ঘোষণা করবে নির্বাচন কমিশন। আমরা কোনো সমস্যা দেখছি না, কেউ দেখলে পারে এটা ভুল দেখছেন। নির্বাচনের সম্পর্কে আজকে যৌথ বিবৃতিতে আমরা বলে দিয়েছি দুপক্ষই, এবং নির্বাচন কমিশন আমরা আশা করব শীঘ্রই একটা তারিখ ঘোষণা করবে। ডক্টর ইউনূস ও তারেক রহমানের 1.5 ঘন্টার একান্ত বৈঠকে সংস্কার ও জুলাই আগস্টের হত্যাকাণ্ডের বিচার এগিয়ে নেওয়ার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। যৌথ ব্রিফিংয়ে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ঐক্যমত্যের ভিত্তিতে হবে জুলাই সনদ। নির্বাচনের পরও এগিয়ে নেওয়া হবে সংস্কার। ঐক্যমতের পরিপ্রেক্ষিতে আমরা সংস্কার এবং জুলাই সনদ দুটাই করব। সকলের ঐক্যমতের পরিপ্রেক্ষিতে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে, এবং এটা আমি নিশ্চিত এটা খুব কম সময়ের মধ্যে আমরা সেই সিদ্ধান্ত নিতে পারব। আমরা তো নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনের দিকে এগোচ্ছি। সবাই আমরা চাই দেশ গড়ার যে প্রত্যয় আমরা নিয়েছি, আমরা ঐক্যবদ্ধভাবে সেই কাজটা করব। শুধু নির্বাচনের আগে নয়, নির্বাচনের পরেও বাংলাদেশ গড়ার যে প্রত্যয় নিয়ে আমরা সবাই ঐক্যমত হয়েছি, সেটা আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। তারেক রহমান কবে দেশে ফিরবেন এমন প্রশ্নের উত্তরও দেন আমির খসরু। এই ব্যাপারে আলোচনার কোনো প্রয়োজনীয়তা আছে বলে আমরা মনে করি না। তারেক রহমান সাহেব যখনই ইচ্ছা উনি দেশে ফিরে যেতে পারবেন, সুতরাং এটা সিদ্ধান্ত উনি নেবেন সময় মতো। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠক ফলপ্রসূ হওয়ায় উচ্ছ্বসিত সেখানে থাকা প্রবাসী বাংলাদেশিরাও। বৈঠক উপলক্ষে ভোর থেকে ডরচেস্টার হোটেলের সামনে ভিড় করেন বিএনপি নেতাকর্মীরা। তারেক রহমানকে স্বাগত জানানো ছাড়াও নির্বাচন ঘিরে আগ্রহের কথাই ঘুরে ফিরে আসে তাদের কথায়। লন্ডন থেকে বিস্তারিত জানাচ্ছেন রিয়াদ আহসান। শুক্রবার লন্ডন স্থানীয় সময় সকাল 9টায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গুরুত্বপূর্ণ বৈঠককে ঘিরে ডরচেস্টার হোটেলের সামনে নেতাকর্মীদের উপস্থিতি বাড়তেই থাকে। 8:50 প্রবেশ করেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পরিস্থিতি মোকাবেলায় বাড়তি নিরাপত্তা নেওয়া হয় ব্রিটিশ পুলিশের পক্ষ থেকে। নেতাকর্মীরা জানান, এটি তাদের বহু প্রতীক্ষিত একটি মিটিং। বাংলাদেশে আগামী দিনে রাজনীতি কিভাবে হবে সবই নির্ভর করছে আজকের এই বৈঠকের রেজাল্টের উপরে। 31 দফার আলোকে অচিরেই যেন বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে গণতান্ত্রিক স্বাদ দেওয়া হয়। বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশি নেতাকর্মীরা তাদের কারো হাতে ব্যানার, কারো হাতে প্ল্যাকার্ড। এসব প্ল্যাকার্ডে লেখা ছিল নানান স্লোগান। আমরা খুবই খুশি এবং আশা করি যেভাবে যাচ্ছে খুব ভালো হবে, এবং দেশবাসী আশা করি এই যে প্রত্যাশা ছিল এই প্রত্যাশা পূরণ হয়েছে আজকের এই মিটিং। বিএনপি ও সমমনা দলের নেতারা জানান, তারা এই বৈঠককে দেশের ভবিষ্যৎ রাজনৈতিক দিক নির্দেশনার একটি গুরুত্বপূর্ণ মোড় হিসেবে দেখছেন। রাস্তায় দাঁড়িয়ে থাকা নেতাকর্মীদের হতাশ করেননি তারেক রহমান। হাত নেড়ে জানিয়ে দেন আলোচনা ফলপ্রসূ হয়েছে। জনাব তারেক রহমান মৃদু হাসিতে হাত নেড়ে জানিয়ে দিয়েছেন তিনি যথেষ্ট আশাবাদী এবং উল্লেখ করেছেন যে এটি একটি ঐতিহাসিক আলোচনা।
যদি তাই হয় তাহলে বাংলাদেশ কখনোই পথ হারাবে না। এখন অপেক্ষার পালা সেই আলোচনার ফলাফল কতটা ফলপ্রসূ হয়। রিয়াদ আহসান, এনটিভি, ইউরোপ। আগামী ফেব্রুয়ারির মাঝামাঝি নির্বাচন অনুষ্ঠানে সরকার সম্মত হয়েছে বলে জানিয়েছে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নতুন বাংলাদেশ গঠনে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ারও আহ্বান তার। লন্ডনের বৈঠক নিয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি। তারা ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নির্বাচনের সময়সীমা নির্ধারণ করেছেন। অনেকে অনেক কথা বলছিলেন বিভিন্নভাবে, কিন্তু আজকে এই দুই নেতা প্রমাণ করলেন যে বাংলাদেশের মানুষ এখনও প্রয়োজনের সময় ঐক্যবদ্ধ হতে পারে। সারাক্ষণ একে অপরকে বকাবকি, গালিগালাজ, আপনার সোশ্যাল মিডিয়াতে বকাবকি, অমুকখানে বকাবকি না করে আসুন আমরা সবাই একসাথে একযোগে জাতীয় ঐক্য সৃষ্টি করে আমরা দেশকে পুনর্গঠনের জন্য, নতুন বাংলাদেশ গঠন করবার জন্য এগিয়ে যাই।